হাই ফ্রেন্ডস, আজকে আমরা বংশগতির পার্ট 3 শুরু করছি। আশা করি যেগুলো আমরা গত দুটো ক্লাসে বুঝিয়েছিলাম সেগুলো আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমরা শুরু করছি। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেল তার পরীক্ষা, অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি যিনি ফেমাস হয়েছিলেন, তিনি বিখ্যাত হয়েছিলেন বিজ্ঞান সমাজের মধ্যে তিনি ফেমাস হয়েছিলেন তার মোটর গাছের পরীক্ষার জন্য। তো আজকে তার যে বিখ্যাত পরীক্ষা, সেই মোটর গাছ নিয়ে যে পরীক্ষা, সেটা আজকে আমরা মূলত আলোচনা করবো এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসবো, সেগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে? মেন্ডেলের মোটর গাছের পরীক্ষা। মেন্ডেল মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি কি করেছিলেন, তিনি যে চার্চে তিনি ধর্মযাজক হিসাবে ছিলেন, সেখানে একটা জমিতে তিনি 34 রকমের 34 নাম্বারস অফ ভ্যারাইটিস মোটর গাছ তিনি চাষ করেছিলেন এবং সেখান থেকে যে মোটর গাছগুলো পেতেন, সেখান থেকে প্রাপ্ত যে বীজ, সেই বীজগুলোকে আবার পুনরায় বপন করতেন, সেখান থেকে আবার নতুন গাছ পেতেন, আবার বপন করতেন। এইভাবে তিনি কয়েক পুরুষ ধরে তিনি সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন এবং সেই পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলগুলো তিনি একটা ডায়েরিতে নোট ডাউন করেছিলেন এবং সেখান থেকে তিনি দুটো সূত্রে উপনীত হয়েছিলেন, যেটাকে মেন্ডেলের আমরা সূত্র বলি, যেটা আমরা বলেছি এর ক্ষেত্রে। তো আমরা আজকে মূলত তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেই পরীক্ষাটা নিয়ে আসি। ঠিক আছে? শুরুতেই বলে রাখি, মেন্ডেলের আমরা এখানে মোটর গাছের দু রকম জননের পরীক্ষা পাবো। একটা হচ্ছে এক সংকর জনন এবং আরেকটা হচ্ছে দ্বিসংকর জনন। দু রকমের পরীক্ষা পাবো। একটা হচ্ছে এক সংকর জনন, একটা হচ্ছে দ্বিসংকর জনন। আজকে আমরা মূলত এক সংকর জনন নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আমরা এর আগের জন্য বুঝিয়েছিলাম এক সংকর জনন কি। এক সংকর জনন হচ্ছে এক জোড়া অর্থাৎ একই প্রজাতিভুক্ত মোটর গাছের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেটাকে আমরা বলবো এক সংকর জনন। আর দ্বিসংকর জনন হচ্ছে দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। এখানে এক সংকর জনন তিনি যে পরীক্ষাটা করেছেন, সেই এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি? সেই এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য হচ্ছে মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য। মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য কি? একটা হচ্ছে লম্বা মোটর গাছ নিয়েছিলেন, লম্বা বা ওটাকে আমরা দীর্ঘ বলতে পারি, ও অপরপক্ষে নিয়েছিলেন বেটে বা খড়বাঁকা। অর্থাৎ একটা লম্বা মোটর গাছ নিয়েছিলেন আর একটা বেটে মোটর গাছ নিয়েছিলেন। এই দু রকম মোটর গাছের মধ্যে তিনি কি করেছিলেন, জনন সম্পন্ন করেছিলেন, সেটাকে আমরা বলবো এক সংকর জনন। ঠিক আছে? তার আগে বলে রাখি যে মেন্ডেল তিনি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন এবং পরীক্ষা নিরীক্ষা থেকে তিনি যে ফলাফলগুলোকে তিনি উপলব্ধি করেছিলেন, তার মধ্যে মোটর গাছের অনেক বৈশিষ্ট্যের মধ্যে মোট
7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি মূলত পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। ঠিক আছে, 7 জোড়া বৈশিষ্ট্য, সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে। সাত জোড়া বৈশিষ্ট্য, 7 জোড়া বৈশিষ্ট্যগুলো কি কি, এটা বইয়েও আছে, আমরা দেখে নিতে পারবো। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বীজের আকার, দ্বিতীয় হচ্ছে বীজের বর্ণ, অর্থাৎ বীজ সংক্রান্ত দুটো থাকবে, বীজের আকার, বীজের বর্ণ। 3 নম্বর চলে আসবে এবার ফল, এটাও ফলের আকার, ফলের আকার, আর এটা হচ্ছে ফলের বর্ণ। হয়ে গেল দুটো, 3টে হয়ে গেল, 1 2 3 4। 5 হচ্ছে ফল হয়ে গেল, বীজ হয়ে গেল। এবার ফুল, একই রকম হচ্ছে ফুলের আকার তো হবে না, ফুলের বর্ণ। 6 নম্বর হচ্ছে ফুলের অবস্থান। 7 নম্বর হচ্ছে যেটা নিয়ে আমরা করেছি, যেটা নিয়ে আমরা একসঙ্গে গঠনটা করব, সেটা হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য। এই 7টা বৈশিষ্ট্য, ঠিক আছে, মনে রাখার জন্য বলে দিই। প্রথম দুটো হচ্ছে বীজ সংক্রান্ত, বীজের বৈশিষ্ট্য, পরে দুটো হচ্ছে ফলের বৈশিষ্ট্য, তারপরে দুটো হচ্ছে ফুলের বৈশিষ্ট্য, এবং সর্বশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে কি কাণ্ডের দৈর্ঘ্য। ক্লিয়ার? বীজের আকার, অর্থাৎ যে বীজগুলো হবে, উৎপন্ন হবে, ঠিক আছে, সেই বীজগুলো দু রকমের হতে পারে। এক গোলাকার হতে পারে, অথবা হতে পারে কি কুঞ্চিত। গোলাকার বলতে বীজটা হবে গোল, আর কুঞ্চিত মানে একটু কোচকানো টাইপের, অর্থাৎ অপরিপুষ্ট বীজ, এক কথায়। এবার বীজের বর্ণ, বীজের বর্ণ দু রকমের হতে পারে। এক হতে পারে হলুদ, অথবা হতে পারে সবুজ। ফলের আকার, অর্থাৎ যে ফলটা পাচ্ছে, অর্থাৎ মোটর ফলটা কেমন হয়, এরকম হয় দেখতে, এর মধ্যে বীজগুলো থাকে, তাই তো। এটাকে মিনিং করা হচ্ছে ফল, আর এটা কিন্তু বীজ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, অর্থাৎ পুরো সমেত যেটা। এবার ফলের আকার দু রকম হতে পারে, একটা হচ্ছে পরিপুষ্ট হতে পারে, অথবা খাঁজযুক্ত হতে পারে। এবার ফলের বর্ণ দু রকম হতে পারে, সবুজ হতে পারে অথবা হলুদ হতে পারে। এখানে হলুদ সবুজ, এখানে সবুজ হলুদ, ঠিক আছে। ফুল বেগুনি হতে পারে বা সাদা হতে পারে। এবার ফুলের অবস্থান, ফুলটা কোথায় হতে পারে, এক কক্ষে বা হতে পারে শীর্ষে, কক্ষে অথবা শীর্ষে। আর কাণ্ডের দৈর্ঘ্য আমরা জানি লম্বা বা বেটে, হলো। এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো, অবজারভেশনগুলো করেছিলেন। এখন এই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রকট, আর তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন। বোঝা গেল? অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদের, অর্থাৎ বেশিরভাগ গাছের ক্ষেত্রে মূলত এই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তেমনভাবে প্রকাশ পায় না, সেটা হচ্ছে প্রচ্ছন্ন। আমরা প্রকট প্রচ্ছন্ন নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছিলাম। তো যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন মানুষের ক্ষেত্রে বলেছিলাম রোলার জিভটাকে রোল করতে পারে, সেটা প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ বেশিরভাগ মানুষ এটা করে, 65 to 80% রোলার জিভ থাকে, করতে পারে। আর
যেটা রোলার জিপ করতে পারে না যারা, ঠিক আছে, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য 35 থেকে 25। ঠিক একই রকমভাবে 80% এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, 20% এই বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। অর্থাৎ প্রকট এবং প্রচ্ছন্নটা এখন প্রশ্ন বলতেই পারো তোমরা, কোশ্চেন আসতেই পারে যে কী করে বুঝবো প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আমরা কোনটাকে প্রকট ধরবো বা কোনটাকে প্রচ্ছন্ন ধরবো, এটা কি করে নির্ধারণ করা হয়েছে। এটা মূলত পরীক্ষা নিরীক্ষা করে, অর্থাৎ পরীক্ষা বলতে কি একটা সার্ভে করে খানিকটা বলতেই পারি আমরা, যে বৈশিষ্ট্যটা 100 জনের মধ্যে যে বৈশিষ্ট্যটা বেশি প্রকাশ পায় সেটাকে আমরা প্রকট বলে থাকি, আর যে বৈশিষ্ট্যটা কম প্রকাশ পায় সেটাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে থাকি। ঠিক আছে, এরকম পরবর্তীতে প্রকট প্রচ্ছন্নে আরও পড়বো, এরকম ঢুকবো আমরা ডেপ্থের মধ্যে। তো বোঝা গেল তিনি এই 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, এবং এই 7 জোড়া বৈশিষ্ট্য পরীক্ষায় খুব আসে, এটা আমাদেরকে ভালো করে কিন্তু একটু অভ্যাস করে নিতে হবে। তাহলে প্রথম দুটো হচ্ছে বীজ, তারপরে দুটো হচ্ছে ফল, তারপরে দুটো ফুল, সর্বশেষ হচ্ছে কাণ্ড। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এক সংকর জনন, অর্থাৎ এক সংকর জননে তিনি যে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন, সেই একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি কাণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ কাণ্ডটা লম্বা না দীর্ঘ, বেটে না খর্ব, ঠিক আছে, এটা নিয়ে তিনি পরীক্ষা করেছিলেন। আমরা চলে আসি তাহলে এক সংকর জনন। মোটর আচ্ছা, আমরা এর আগের দিনও বলেছি মোটর গাছ হচ্ছে একটা উভলিঙ্গ ফুল, উভলিঙ্গ উদ্ভিদ, বা এর ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল, অর্থাৎ একটা ফুলের মধ্যে পুংকেশর চক্রও থাকে এবং গর্ভকেশর চক্রও থাকে, অর্থাৎ এটা কিন্তু স্বপরাগযোগ ঘটাতে সক্ষম। কিন্তু মেন্ডেল স্বপরাগযোগ ঘটায়নি, তিনি ঘটিয়েছিলেন তিনি ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। কিভাবে? এই দুটো হচ্ছে মটর ফুল, ঠিক আছে, একটা মটর ফুলের কি করেছিলেন তিনি, এই পুংকেশর চক্রগুলোকে কেটে দিয়েছিলেন, শুধুমাত্র রেখেছিলেন তিনি পুংকেশর চক্রগুলোকে কেটে তিনি শুধু রেখেছিলেন কেবলমাত্র গর্ভকেশর চক্রকে। অর্থাৎ গর্ভকেশর যদি চক্র শুধু থাকে তাহলে আমরা সেই ফুলটাকে বলছি আমরা কি ফুল? স্ত্রী ফুল। অর্থাৎ যেটা উভলঙ্গ ছিল সেটা কনভার্ট হয়ে গেল কিসে? স্ত্রী ফুলে, যেহেতু পুংকেশর চক্রগুলোকে তিনি চিমটি দিয়ে কেটে দিয়েছিলেন। আর আরেকটা ফুল নিয়েছিলেন, সেই ফুলটাতে কি করেছিলেন, এই গর্ভকেশর চক্রকে কেটে শুধুমাত্র পুংকেশরগুলোকে রেখেছিলেন। পুংকেশর চক্রগুলোকে রেখেছিলেন, অর্থাৎ এটা এখন হয়ে গেল পুরুষ ফুল। বোঝা গেল? এই পুংকেশর কাটা এবং গর্ভকেশর কাটা এই পদ্ধতিটাকে বলা হয় ইমাসকুলেশন, ঠিক আছে, বিজ্ঞানের ভাষায়। এবার তিনি কি করেছিলেন, এই যে পুংকেশর চক্রের যে পরাগ রেণুগুলো আছে সেই পরাগ রেণুগুলোকে একটা ব্রাশ বুলিয়ে, অর্থাৎ ব্রাশের যে ব্রুশগুলো আছে ওর মধ্যে কি হচ্ছে, পুংকেশর চক্রগুলো, পুংকেশর যে পরাগ রেণুগুলো তার মধ্যে আটকে রেখেছিল এবং দিয়ে তিনি এই গর্ভকেশর চক্রের মধ্যে তিনি এগুলোকে
স্থানান্তরিত করেছিলেন। এর ফলে কি হলো, কি ঘটলো এখানটায়, পরাগ সংযোগ সংঘটিত হলো এদের মধ্যে, এবং এই পরাগ সংযোগের ফলে এই ফুল থেকে যে ফল হলো এবং সেই ফল থেকে প্রাপ্ত বীজটিকে তিনি মাটির মধ্যে রোপণ করেছিলেন। বুঝা গেল? এইভাবে কয়েক পুরুষ ধরে তিনি এই পরীক্ষাটা করেছিলেন, ঠিক আছে, এবং প্রাপ্ত ফলাফলগুলোকে তিনি লিপিবদ্ধ করেছেন। তো বোঝা গেল পরীক্ষার শুরুটা কি। তাহলে মোদ্দা কথা হলো, তিনি একটি স্ত্রী ফুল নিয়ে এবং পুরুষ একটা উভলিঙ্গ ফুলকে স্ত্রী ফুলে কনভার্ট করেছিলেন এবং একটা উভলিঙ্গ ফুলকে পুরুষ ফুলে কনভার্ট করে দুজনের মধ্যে ইতর পরাগ সংযোগ ঘটিয়ে তিনি যে ফলগুলো পেয়েছিলেন এবং ফল থেকে প্রাপ্ত বীজগুলোকে তিনি আবার মাটিতে বপন করে সেখান থেকে আবার নতুন উদ্ভিদ পেয়েছিলেন। সেখান থেকে আবার এভাবেই সেম পদ্ধতিতে তিনি কয়েক পুরুষ ধরে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, ঠিক আছে, এবং তার রেজাল্ট তিনি লিপিবদ্ধ করেছিলেন। এবার আমরা দেখব এই পরীক্ষার ফলাফলটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বোঝা গেল তিনি পরীক্ষাটা কীভাবে করেছিলেন। এবার আমরা এই পরীক্ষার ফলাফলটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এক সংকর জনন নিয়ে আলোচনা করছি। এখানে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে, একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ। তাহলে তিনি প্রথমে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলেন এবং তার সঙ্গে জনন সম্পন্ন করার জন্য ক্রস চিহ্ন বলে থাকি, ক্রস চিহ্ন দিয়ে একটা বিশুদ্ধ বেটে মটর গাছ, তাই তো, এই যে লম্বা বেটে। তাহলে এক জোড়া বৈশিষ্ট্য, অর্থাৎ এটাকে আমরা বলবো কি, এক সংকর জনন। অর্থাৎ 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে এখানে কেবলমাত্র এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, বাকি 6 জোড়া বৈশিষ্ট্য নিয়ে এখন ভাবার কোনো দরকার নেই, তাহলে সব ভিজি ফাঁকিয়ে যাবে, ঠিক আছে। এবার বিশুদ্ধ লম্বা মটর গাছকে আমরা অ্যালিলটাকে কি লিখবো, আমরা বলেছিলাম লম্বা কী দিয়ে লিখবো, টি গ্যামেট যেহেতু, তাহলে ডবল টি, আর বেটেটাকে লিখবো স্মল টি, বুঝলো। এবার এখান থেকে কি আসবে, আমরা বলেছি একটা টি আসবে, আর এখান থেকে একটা স্মল টি আসবে। এগুলো কি, ক্যাপিটাল টি, স্মল টি, এটা হচ্ছে গ্যামেট, এটা গ্যামেট, অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো, মিওসিস কোষ বিভাজন। দুটো গ্যামেটের মিলন ঘটলো এখানটায়, মিলন ঘটে কি হলো, একটা বড়টি, একটা ছোটটি। এই যে বড়টি ছোটটি পেলাম, এটা এখন কি হয়ে গেল, এটা হয়ে গেল সংকর মটর গাছ। এটি ছিল বিশুদ্ধ, দুটোই বড়টি বা দুটোই ছোটটি, এখন একটা বড়টি ছোটটি মিশে আছে, এটা হয়ে গেল কি এখন সংকর মটর গাছ। তাহলে এখন এর সঙ্গে একটা জিনিস ফাঁকা রেখে দিয়ে গেলে, এটা সংকরটা কি হবে, লম্বা হবে না বেটে হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা ধরে নিচ্ছি পরীক্ষায় যেটা ফলাফল তিনি পেয়েছিলেন, প্রথম যেটা অপত্যজনক, সেখানে তিনি যেহেতু এখানে বড়টি আছে, বড়টি মানে এখানে কোন গুণ, এটা প্রকট, তাই তো, বড়টিটা হচ্ছে প্রকট, আর ছোটটিটা হচ্ছে কি
প্রচ্ছন্ন, তাহলে বড়টি এখানে প্রকাশ পেয়েছে, যেহেতু প্রথমে বড়টি আছে, তাহলে এটা কিন্তু কী হবে, বড়টি মানে হচ্ছে প্রকট, প্রকট মানে এখানে বড়টি কার লম্বা, তাহলে এটা হলো শঙ্কর লম্বা মটর গাছ। বোঝা গেল? এটা হচ্ছে এই জনুটাকে আমরা বলবো কি পি জনু, মানে প্যারেন্টাল জনু যেটা। এবার এটা হচ্ছে আমাদের কি জনু, এটা হচ্ছে F1 জনু, অর্থাৎ প্রথম আপত্য জনু, অর্থাৎ দুটো, একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছের এক সংকর জননের ফলে আমরা যে মটর গাছটা পেলাম সেটা হচ্ছে কি শঙ্কর লম্বা মটর গাছ। এটা হচ্ছে আমাদের F1 জনু। F1 মানে প্রথম আপত্য জনু হলো। এবার এরকম F1 জনুতে অনেকগুলো গাছ পেয়েছিলেন তিনি। এবার তাদের মধ্যে আবার ওই একই রকম পদ্ধতিতে একজনের পুংকেশর আলাদা করে, একজনের গর্ভকেশরগুলোকে আলাদা করে, ওদের মধ্যে পুনরায় আবার ইমেসকুলেশন পদ্ধতিতে আলাদা করে ওদেরকে পুনরায় আবার জনন সম্পন্ন করালেন। ঠিক আছে? দিয়ে তখন যে গাছগুলোকে পেলেন, যে উদ্ভিদগুলোকে পেলেন, সেটাকে আমরা বলছি কি দ্বিতীয় অপত্য জন্ম, অর্থাৎ F1 এর পর আসবে F2। এখন এই F2 আমরা F2টা দেখবো, F2টাতে কি হচ্ছে। ক্লিয়ার? তিনি এবার কি করলেন, দুটোই শঙ্কর লম্বা মটর গাছ নিলেন। এটা হচ্ছে F2 পরীক্ষা করছি এবার আমরা। ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় অপত্য জনক, দ্বিতীয় অপত্য জনক। তাহলে কি করছি, শঙ্কর লম্বার সাথে আমরা শঙ্কর লম্বারই ক্রসিং ঘটাচ্ছি। তাহলে শঙ্কর লম্বা মানে বড়টি ছোটটি, আর শঙ্কর লম্বা মানে আবার সেই বড়টি ছোটটি হলো। আগের বার একটাই কি বেরিয়েছিল, কারণ দুটো তো একই গ্যামেট ছিল, হোমোজাইগাস ছিল। এটা হোমোজাইগাস এখন হেটারোজাইগাস হয়ে গেছে, ফলে একটা বড়টি বেরোবে, একটা ছোটটি বেরোবে। আবার এখান থেকে একটা বড়টি গ্যামেট হবে, একটা ছোটটি গ্যামেট হবে। এখন এদের মধ্যে তাহলে এখানে যেমন রেজাল্টটা খুব সহজেই পেয়ে গেছিলাম আমরা, কিন্তু এখানে অনেক রকমভাবে হতে পারে। একটা এটা টি এর সঙ্গে এটা, আবার এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, অর্থাৎ পারমুটেশন কম্বিনেশন। মানে বাংলায় যদি বলা হয় সম্ভাব্য সকল প্রকার সমন্বয় তৈরি হবে এখানে, মানে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়। কথাটার অর্থ হচ্ছে, অর্থাৎ বড়টি এই বড়টি এর সঙ্গে যুক্ত হতে পারে, এই বড়টি আবার এই ছোটটি এর সঙ্গে যুক্ত হতে পারে, আবার এই ছোটটি আবার বড়টি এর সঙ্গে যুক্ত হতে পারে, আবার এই ছোটটি ছোটটি এর সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এখানে মোট সম্ভাব্য কতগুলো হতে পারে, 4টা সম্ভাব্য হতে পারে। কিন্তু এখানে সম্ভাব্য কত হয়েছিল, এখানে শুধুমাত্র একটাই সম্ভাব্য ছিল। তখন এই 4টা সম্ভাব্যকে আমরা একটা পদ্ধতির সাহায্যে দেখাবো। সেই পদ্ধতিটাকে বলা হয় কি চেকার বোর্ড বা পানেট বর্গ। ঠিক আছে? কি বললাম, চেকার বোর্ডের সাহায্যে এটাকে আমরা দেখাবো। এটা এরকম নাম কেন চেকার বোর্ড, আমরা মানে এই বোর্ডটা কেমন, আমরা যেমন চেস বা দাবা খেলি সেখানে এরকম টাইপের ছক কাটা থাকে, হ্যাঁ 18 to 8 এরকম করে, তো ঠিক একই রকমভাবে এই বোর্ডটা। ঠিক আছে? এবং এটা একটা বিজ্ঞানী নাম অনুসারে করা হয়েছে, রেজিনাল্ড পানেট বলে একজন বিজ্ঞানী ছিল, তার নাম অনুসারে এটাকে আবার অনেক পানেট বর্গ বলা হয়ে থাকে, চেকার বোর্ড বা পানেট বর্গ। এখন আমরা এই চেকার বোর্ডের সাথে হিসাবটা দেখবো কেরকম। ঠিক আছে? আমি এটা সব মিটাচ্ছি, এখন উপরের পোর্শনগুলো মিটিয়ে দিচ্ছি। তাহলে একটা শঙ্কর লম্বা একটা গাছ বা একটা ফুল ছিল, স্ত্রী ফুল নিশ্চয়ই, আর একটা অবশ্যই কি হয়েছিল, একটা হচ্ছে পুরুষ ফুল। ঠিক আছে? এবার এটাকে আমরা চেকার বোর্ডের সাথে দেখাচ্ছি এরকমভাবে জিনিসটা।
মেটাচ্ছি। কি ছিল আমি ছোট করে লিখে রাখছি বোঝার সুবিধার জন্য। একটা বড়টি ছোটটির সঙ্গে একটা বড়টি ছোটটি ক্রস ঘটিয়েছিলাম। এই হচ্ছে চেকার বোর্ড। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এখান থেকে দুরকম হতে পারে, একটা বড়টি ছোটটি, এই দুটো হচ্ছে পুং গ্যামেট, আর এখানে একটা বড়টি এখানে ছোটটি, এটাকে আমরা হচ্ছে কি স্ত্রী গ্যামেট। এখন এগুলোকে মধ্যে ভরবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বড়টি ছোটটি দিলাম, এই দুটো, এই যে বড়টি ছোটটি, এই যে, আর স্ত্রী গ্যামেটও সেই একই রকম, বড়টি ছোটটি বড়টি ছোটটি, বুঝে গেল। পুং গ্যামেটকে এরকম করে চিহ্নিত করা হয়, আর স্ত্রী গ্যামেটকে এরকম প্লাস করে চিহ্নিত করা হয়, ঠিক আছে। এটা সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে বলে রাখি, রোমান যে দেবী আছে, ঠিক আছে, রোমান রোমের সৌন্দর্যের যে দেবী ভেনাস, ঠিক আছে, তার প্রতীক ছিল আয়না। সেই আয়নার এটা এরকম প্লাস চিহ্ন দেওয়া হয়। আর রোমানদের যে যুদ্ধের দেবতা ছিল ঢাল আর তরোয়াল, ঠিক আছে, সেই ঢাল আর তরোয়াল দিয়ে এই চিহ্নটা প্রকাশ করা হয়, ঠিক আছে। অর্থাৎ এটা পুং গ্যামেটের চিহ্ন, এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন। এবার কীরকমভাবে হিসাবটা হবে, আমরা যেভাবে গুণ করি, এইটি এর সঙ্গে এইটি এ গুণ করবো, এইটি গুণ হলে তাহলে বড়টি বড়টি হয়ে গেল, এইটি এর সঙ্গে এইটি করলে হবে বড়টি ছোটটি হয়ে গেল। এই যে বললাম সম্ভাব্য সকল প্রকার সমন্বয়। এবার এর সাথে এর হবে, আগে ছোটটিকে রাখবো না, যেহেতু টিটা হচ্ছে প্রকট গুণ, টি ছোটটি, তারপর টি এ ছোটটি। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে মোট 4 রকমের উদ্ভিদ আমরা এখানে পাচ্ছি। 4 রকমের উদ্ভিদ কি কি? 4 রকমের বললে ভুল হবে, এখানে আমরা চারটা উদ্ভিদ পাচ্ছি। 4টা উদ্ভিদ পাচ্ছি, 1 2 3 4, ঠিক আছে। তো 4টার মধ্যে বড়টি হচ্ছে একটা, বড়টি ছোটটি এটা হচ্ছে 2টা, আর ছোটটি হচ্ছে একটা। এইবার আমাকে এই গাছগুলোকে আইডেন্টিফাই করতে হবে যে বড়টি মানে কোন গাছ, লম্বা গাছ না বেটে গাছ, এটা মানে কোন গাছ, বা এটা মানে কোন গাছ। বড় গাছ বড়টি মানে কোন গাছ হবে, টিটা হচ্ছে লম্বা, এখানে টি হচ্ছে লম্বা, আর ছোটটি হচ্ছে বেটে। তাহলে বড়টি দুটোই মানে এখানে অবশ্যই গাছটা কি হয়ে যাবে, লম্বা গাছ হবে। অর্থাৎ এই গাছটা হবে কি লম্বা মটর গাছ। এইটা বড়টি ছোটটি, যেহেতু টি হচ্ছে প্রকট, তাহলে এই গাছটাও কি হবে লম্বা মটর গাছ। আর বড়টি ছোটটি মানে ছোটটি হচ্ছে কি বেটে, এটা প্রচ্ছন্ন গুণ, তাহলে এই গাছটা হবে কি বেটে মটর। তার মানে আমরা যে 1 2 3 4 4টা যে মটর গাছ, এই যে মোট 4টে গাছ পেয়েছিলাম আমরা এখানটায়, 4টা গাছের মধ্যে যদি লম্বা গাছ ভাবি, তো লম্বা গাছ কটা হলো, 2টো আর 1টা। নেমে চলে আসছি, লম্বা মটর গাছ হলো 3টা, আর এই দুটো লম্বা মটর গাছ হলো 3টে, আর বেটে মটর গাছ হয়েছে কটা, 1টা।
একটা। ক্লিয়ার? তাহলে আমরা এবার বলি, আমরা একদিন বলেছিলাম যে ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত, আমি পরে বোঝাবো বলেছিলাম। তাহলে ফিনোটাইপ আর জিনোটাইপে একটু চলে যায়। ফিনোটাইপটা কী ছিল, যে একটা উদ্ভিদের যে বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটাকে আমরা বলেছিলাম ফিনোটাইপ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যটা কি, অর্থাৎ যে গাছগুলো আমরা পেলাম F2 জনুতে, এটা হচ্ছে কিন্তু সব F2 জনু, হ্যাঁ, সেই গাছগুলো লম্বা মটর গাছ না বেটে মটর গাছ, তাহলে এগুলো হচ্ছে ফিনোটাইপ অনুপাত হলো। তাহলে আমরা চলে আসছি ফিনোটাইপ অনুপাত। তাহলে ফিনোটাইপ অনুপাত কি হলো, লম্বা ইস্টু বেটে, সেই অনুপাতটা কত হচ্ছে 3:1। ক্লিয়ার? অর্থাৎ 3টে লম্বা মটর গাছ এবং একটা বেটে মটর গাছ, এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এবার জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ বলতে জিনগত অনুপাত। আমরা বলেছিলাম জিনগত ব্যাপারটা কি, যে যে গাছগুলো আমরা পেলাম সেই গাছগুলো সংকর না বিশুদ্ধ, এটা খেলে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার আমরা বলে দিতে পারবো যে কোনটা সংকর আর কোনটা বিশুদ্ধ আছে। এটা অবশ্যই কি, এটা বিশুদ্ধ, কারণ দুটো ডবল টি, এটা হয়ে গেল কি বিশুদ্ধ লম্বা মটর গাছ। বড়টি ছোটটি মিশে আছে, এটা হয়ে গেল কি সংকর লম্বা মটর গাছ। আর ছোটটি এটা কি হবে, এটা বেটে হবে, কিন্তু এটাও কি হবে বিশুদ্ধ বেটে মটর গাছ। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা ফিনোটাইপের জিনোটাইপের ব্যাপারটায় আসি, জিনোটাইপ অনুপাতে যদি আমরা আসি, তাহলে জিনোটাইপ অনুপাতটা কি হবে, একটা হবে বিশুদ্ধ লম্বা মটর গাছ, বিশুদ্ধ লম্বা ইস্টু সংকর লম্বা